হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আমাদের আজকের আলোচনার তিনটি পর্যায় রয়েছে। নাম্বার 1, ভারতবর্ষের সংবিধানে যে মৌলিক কর্তব্যগুলির কথা বলা হয়েছে সেগুলি উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা। নাম্বার 2, মৌলিক কর্তব্যগুলি উদ্ভবের পিছনে শরণ সিং কমিটির সুপারিশগুলির গুরুত্ব আলোচনা। এবং নাম্বার 3, ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যগুলির প্রয়োজনীয়তা এবং তাৎপর্য বিচার। তোমরা যারা 2023-24 শিক্ষাবর্ষে বিএ, বিএসসি, বিকম, অনার্স বা মেজর কোর্সে কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে পড়াশোনা করছো, তোমাদের সকলের জন্যেই এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের প্রত্যেককেই সিভ্যাক বা কমন ভ্যালু অ্যাডেড কোর্স হিসাবে এই সাংবিধানিক মূল্যবোধ ও মৌলিক কর্তব্যসমূহ নামক পেপারটি পড়তে হবে। 2024 সালে ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাদের অবশ্যই এই সিভ্যাক কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস পেপারটির জন্যে এই প্রশ্নটিকে তৈরি করতে হবে। তোমাদের সকলের কাছেই তাই অনুরোধ, তোমরা আলোচনাটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে শুনে নাও এবং প্রয়োজনে খাতায় লিখে নিয়ে প্রশ্নটি পরীক্ষার জন্য খুব ভালোভাবে তৈরি করো। ভিডিও শুরু করার আগে বলি, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। আমাদের আলোচনার প্রথম অংশে রয়েছে ভারতবর্ষের সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যগুলি উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা। সেই আলোচনায় আমরা বলতে পারি, প্রাচীন ঐতিহ্য এবং বিশ্বের বিভিন্ন দেশের অনুসরণে ভারতবর্ষের সংবিধানে মৌলিক কর্তব্যগুলিকে লিপিবদ্ধ করা হয়েছে। তবে ভারতের মূল সংবিধানে এগুলি ছিল না। স্বাধীন ভারতবর্ষে জরুরি অবস্থার সময় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মৌলিক কর্তব্য সম্পর্কে সুপারিশ প্রদান করার জন্য শরণ সিং কমিটি গঠন করেন। দেশের জরুরি অবস্থার সময় এই মৌলিক কর্তব্যগুলির বিশেষ প্রয়োজনীয়তা দেখা দেয়। শরণ সিং কমিটির রিপোর্টের ভিত্তিতেই 1976 সালে সংবিধানের 42তম সংশোধনের সময় 4A অংশে 51A ধারা নতুনভাবে সংযুক্ত করে নাগরিকের মৌলিক কর্তব্যগুলিকে নির্দিষ্ট করা হয়। সেখানে মোট 10টি মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছিল। পরবর্তীতে 2002 সালে সংবিধানের 86তম সংশোধনের সময় আরও একটি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে। বর্তমানে ভারতীয় সংবিধানে 11টি মৌলিক কর্তব্য রয়েছে। এবারে আমরা এই মৌলিক কর্তব্যগুলি উদ্ভাবনের পিছনে শরণ সিং কমিটির সুপারিশগুলির গুরুত্ব নিয়ে আলোচনা করতে পারি। মৌলিক কর্তব্যগুলি নির্দিষ্ট করার জন্য সর্দার শরণ সিংকে সভাপতি করে 12 জন সদস্যের একটি কমিটি গঠিত হয়েছিল। শরণ সিং কমিটি 8টি মৌলিক কর্তব্যের সুপারিশ করেছিলেন। সেগুলি হল: 1. সংবিধান এবং আইনকে সম্মান করা এবং মেনে চলা। 2. জাতির সার্বভৌমত্ব সমুন্নত রাখা, ঐক্য ও অখণ্ডতা বজায় রাখা এবং শক্তিশালী করার জন্য কাজ করা। 3. সংবিধানে অন্তর্ভুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে সম্মান করা এবং তার মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কাজ না করা। 4. দেশ রক্ষা করা এবং সামরিক পরিষেবা সহ জাতীয় সেবা প্রদান করার জন্য প্রস্তুত থাকা। 5. যে কোনো ধরনের সাম্প্রদায়িকতা পরিহার করা। 6. রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি বাস্তবায়নে রাষ্ট্রকে সহায়তা ও সহযোগিতা প্রদান করা এবং সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচারের মাধ্যমে জনগণের স্বার্থ রক্ষার জন্য সাধারণ কল্যাণের প্রচার করা। 7. হিংসা পরিত্যাগ করা, সরকারি সম্পত্তি সুরক্ষা প্রদান করা এবং জাতীয় সম্পত্তির ক্ষতি বা ধ্বংস হতে পারে এমন কিছু না করা। 8. আইন অনুযায়ী কর প্রদান করা, কোনো প্রকার অসম্মতি বা এই দায়িত্ব পালন করতে অস্বীকার করার জন্য উপযুক্ত জরিমানা বা শাস্তি প্রদানের জন্য পার্লামেন্ট কর্তৃক আইন প্রণয়নের পরামর্শ প্রদান করেছিল এই কমিটি। তৎকালীন কংগ্রেস সরকার শরণ সিং কমিটির সুপারিশকে মান্যতা দিয়েছিলেন। তবে কমিটির সকল সুপারিশগুলিকে গ্রহণ করা হয়নি। কয়েকটি সুপারিশকে বাদ দেওয়া হয়েছিল, যেমন ক,
কোনো মৌলিক কর্তব্য অমান্য করলে বা পালন করতে অস্বীকার করলে সংসদ আইনের মাধ্যমে উপযুক্ত জরিমানা বা শাস্তির ব্যবস্থা করতে পারবে। খ মৌলিক অধিকারের বিরোধী এই যুক্তির ভিত্তিতে কোনো আদালতে মামলা দায়ের করা যাবে না। এবং গ কর প্রদানের দায়িত্ব নাগরিকদের একটি মৌলিক কর্তব্য হওয়া উচিত। শরণ সিং কমিটির এই সুপারিশগুলিকে বাদ দেওয়া হয়েছিল। দেশের জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে শরণ সিং কমিটি তাদের মৌলিক কর্তব্যের সুপারিশগুলি তৈরি করেছিলেন। নাগরিকদের অধিকার সুনিশ্চিত করার জন্য এবং জাতীয় স্বার্থের ক্ষেত্রে এই সুপারিশগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৎকালীন সরকার সেগুলিকে বিবেচনা করে সংযোজন বিয়োজনের মাধ্যমে 10টি মৌলিক কর্তব্য সংবিধানের 42তম সংশোধনীতে 51 ক ধারায় সংযুক্ত করেছিলেন। পরবর্তীতে 2002 সালে আরও একটি মৌলিক কর্তব্য যুক্ত হয়েছে। এই মৌলিক কর্তব্যগুলি দেশের নাগরিকদের অধিকার ভোগের পাশাপাশি সহনাগরিকের প্রতি সহমর্মিতা এবং জাতীয় চেতনা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারে আমরা দেখে নেব এই মৌলিক কর্তব্যগুলির মূল্য ও তাৎপর্যের দিকটিকে। সংবিধানের 4A অংশে 51 ক ধারায় উল্লিখিত মৌলিক কর্তব্যগুলির মূল্য বা প্রয়োজনীয়তা এবং তাৎপর্যের দিকগুলিকে আমরা নিম্নরূপভাবে সূত্রাকারে দেখে নিতে পারি। 1. নাগরিক চেতনা। মৌলিক কর্তব্যগুলি উন্নত জাতি ও রাষ্ট্র গঠনে নাগরিকদের দায়িত্ব সম্পর্কে সচেতন করে। 2. জাতীয় স্বার্থবিরোধী অসামাজিক কাজে বাধা। মৌলিক কর্তব্যগুলি দেশের স্বার্থবিরোধী কাজ যেমন জাতীয় পতাকার অবমাননা বা অসামাজিক কাজ যেমন নারীর প্রতি অসম্মান ইত্যাদি বিষয়ে নাগরিকদের বাধা দেয়। 3. দেশপ্রেম। মৌলিক কর্তব্যগুলি নাগরিকদের মধ্যে স্বদেশপ্রেমের অনুভূতিকে জাগিয়ে তোলে। 4. দায়িত্ববোধ। মৌলিক কর্তব্যগুলি নাগরিকদের মধ্যে দেশ ও দেশবাসীর প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তোলে। 5. জাতীয় একতাবোধ। মৌলিক কর্তব্যগুলি নাগরিকদের মধ্যে ভারতবর্ষের নানা ভাষা নানা সংস্কৃতির মাঝেও একতাবোধের জন্ম দেয়। 6. গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ। ভারতবর্ষ পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র। এই গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রধান শর্ত হল রাষ্ট্রের কাজে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ। মৌলিক কর্তব্যগুলি নাগরিকদের এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে প্রেরণা দেয়। সবশেষ আমরা এই আলোচনার মূল্যায়ন অংশে বলতে পারি, মৌলিক কর্তব্যগুলি দেশের নাগরিকদের অধিকার ভোগের পাশাপাশি কর্তব্য পালনের বিষয়ে সচেতন করে, সেই সঙ্গে দেশ ও জাতির অখণ্ডতা এবং উন্নতি সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা আমাদের আলোচনাকে এখানেই শেষ করতে পারি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।